তাই ইফতেখার আলমের জন্য ছিল অসাধ্য সাধন। এইখানে একটা আর বুকের এখানে একটা ওই সরাগুড়িটা লেগেছিল। আইন বিভাগের শেষ বর্ষের এই ছাত্র গোয়েন্দা বাহিনীর হাতে আটক হন 5 আগস্ট সরকার পতনের দিন ভোরে। শেষ কয়েকটা ঘন্টা কাটে আলোচিত আয়নাঘরে। ধাক্কা দিয়ে উল্টা দিকে শোয়ায় এইখানে পাড়া দিল। এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল, ওইটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ। অনেকক্ষণ পিটানোর পর আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, তখন অনেকক্ষণ পরে ওরা থামে। তখন অনেকক্ষণ থাকার পরে আবার বসায় আমাকে। তখন বলতেছিল যে এটা হলো একটা স্যাম্পল ডোজ, এটা শুরু, তুই আসলে বাঁচতে পারবি না। এইখানে এমন একটা জায়গা, এখানে 1000-এর উপরে মানুষ আছে এবং তারা কতদিন ধরে আছে। তোকে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে দিছি, এখন এই চারা গাছ ফল দেয়। ওরা যুগের পর যুগ হয়ে গেছে, ওই প্রতিদিন ওদের হচ্ছে ওই গাছগুলোতে পানি দিয়ে জীবন কাটে। তোকে হচ্ছে তোর লাইফটা হবে এইরকম। আর হচ্ছে আমরা ভয় পাই না কাউকে। আমরা তো জানিসই ইন্টারন্যাশনাল মিডিয়াতে, দেশি মিডিয়াতে গুমের কথা বলে। তুই তো গুম হয়ে গেছিস, তোর নাম এখন থেকে মিস্টার গুম ইফতেখার, তুই এখান থেকে বাঁচতে পারবি না। আর তোরা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ডিপার্টমেন্টে, তখন আমি বলি আমি ল ডিপার্টমেন্টে। তখনই ওরা সাথে সাথে ও ল ডিপার্টমেন্ট, হিউম্যান রাইটস, একটা গালি দিয়ে কথা বলে। তখন বলে যে ইন্টারন্যাশনালি তো তোরা আমাদের নিয়ে অনেক নিউজ করাস, ইন্টারন্যাশনালি যে হিউম্যান রাইটস ভায়োলেশন এটা সেটা, এই যে তোকে যে গুম করছি, তোর আগে 1000 মানুষকে গুম করছে, এগুলো সব নিউজ হয়েছে। কেউ কিছু হয়েছে, কেউ কিছু করতে পারছে, আমাদের কেউ কিছুই করতে পারবে না। তোরও অবস্থা সেম হবে। এখান থেকে তোকে ছাড়ার কোনো ওয়ে নেই। মাহিনের তথ্য দে, বাকি দুজনের তথ্য দে, বাকি সমন্বয়কদের সাথে তোর কী সম্পর্ক, তোদের আরও কি তোদের ফান্ডিং কোথা থেকে হয়, তোদের কে কী করছে, এইগুলো বলতেছে। আর একটার পর একটা, একের পর একটা টর্চার করতেছিল। মানে যেমন আমি হাত তো হ্যান্ডকাপ পরা ছিল, এইরকম করে যখন ছিল, হ্যাঁ, আমি হঠাৎ করে যখন এইটা মারার পরে অনেক ব্যথা হইতেছিল, তো আমাকে পা সোজা করে দাঁড়ায় থাকতে বলতেছিল। আমি দাঁড়ায় একদমই থাকতে পারতেছিলাম না, আমাকে বারবার রাউন্ড করাইতেছিল। তখন আমি জাস্ট বলতেছিলাম যে স্যার প্লিজ আমাকে একটু বসতে দেন। তখন আমাকে এই নখগুলোতে 2 পাশ থেকে 2জন মারা শুরু করে লাঠি দিয়ে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম মারা শুরু করে। তো এরপরে আমি যখন বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না, মাহিন আমার কাছে ছিল, আমার যতটা ন্যায্যতা মনে হয়েছে আমার বন্ধু হিসাবে আমি ওকে সাপোর্ট দিছি। তখনও বলতেছে যে তোর বন্ধু হিসাবে তোর সাপোর্ট দেওয়া, এই যে তুই যে এখন তোর জীবন শেষ হবে, এখন তুই কী করবি। আমি বলতেছিলাম যে স্যার আমাদের দাবি তো ন্যায্য। তোদের দাবি ন্যায্য, কিন্তু এটা তোদের কে বললো যে তোদের দাবি ন্যায্য না। এখনও আমাকে ওরা এরপরে অন্য একটা হাই অফিসিয়ালের একটা রুমে নিয়ে যায়। ওই রুমে নিয়ে গিয়ে ওরাও সেম আমাকে অনেক কথাবার্তা বলে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিবরণ বলে যে তোকে তো রাখা হবে এখন, একটু পরে রাতের দিকে রাখবো আমরা ইঁদুরের রুমে, আমাদের এখানে অনেক রুম আছে, ইঁদুর খেয়ে বাঁচতে হবে। তারপর হচ্ছে এটা বলতে বলতে আমাকে, আমি যখন বলতেছিলাম না, কোনো তথ্য দিতেছিলাম, ওদের প্ল্যান ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত, যেটা আমি বুঝতে পারলাম, ওরা আমার ফোন দিয়ে মাহিনের সাথে যোগাযোগ করছে। আমি কীভাবে কথা বলি, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে মাহিনকে বাইরে আসতে বলে, ওই জায়গায় আসতে বলে, এইভাবে বলে ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিল ওরা। তারপর পরে আমি বুঝতে পারলাম যে ওদেরকে এক করে হয়তো স্নাইপার শট বা যে কোনো একটা কিছু হইতে পারতো, ওদের কথাবার্তা শুনে বোঝা যাইতেছে। কিন্তু আমি স্বীকার করতেছি না কোনোভাবেই। তখন হচ্ছে একজন আমাকে উঠে এসে বলে যে তোকে একটা গেম খেলা শিখাই, সেটা হচ্ছে যে কখনো সিগারেটের সেকা খাইছিস নখে? আমি বললাম যে না, কখনো খাইনি। তখন বলে যে আজকে তাহলে একটু শিখ, অভিজ্ঞতাটা অর্জন কর। আর হচ্ছে যে এইটার নিয়ে, গেম খেলার নিয়ম হলো যখন আমি তোকে দিব, আমার সিগারেট যদি একটু নড়াচড়া হয়, একটু পড়ে যায়, তাইলে ধর যে এটা তোর মুখ দিয়ে দিব এবং অন্য যে কোনো জায়গায় দিয়ে দেবো, এরকম করে বলে ওরা আমার নখগুলাতে হচ্ছে সিগারেট দিয়ে সেকা এগুলো দিতে থাকে। আর ওরা হচ্ছে এগুলো চলতেই থাকে। ওই রুমে আরও প্রায় আধা ঘন্টা টর্চার করে আমাকে, তাও কোনো কিছু টিয়া না পাওয়ার পরে আমার ফোন টোন এগুলো অনেক কিছু করে। এরপরে আবার তিন নাম্বার আর একটা রুমে নিয়েছে, ওইখানে নিয়েও সেম অবস্থায় লাথি, কিল, ঘুষি, তারপরে ওই জয়েন্ট যোগগুলাতে ইয়াগুলাতে মারে। যখন কোনোভাবে বের করতে পারতেছি না, এরপর বলতেছে তোর তো আর বাঁচার উপায় নাই, তুই বলবি না, বুঝতে পারছি। ওর সাইডে জুনিয়ররা ছিল, ওদেরকে বলে যে ওর গরম পানিটা ঠিক কর, নাক দিয়ে গরম পানি, আর হচ্ছে ইলেকট্রিক শক, এই 2টা ঠিক করে ওর বলে যে আমরা আসতেছি 1 ঘন্টা পরে। সারা রাত ঘুমাই নাই আমরা সবাই তোকে ধরার জন্য, আর তুই এসে এখনও কোনো কিছু বলতেছিস না, এরকম অনেক গালাগালি করে আমাকে। মূলত সার্চে আমি কোনো কিছুই জানতাম না। এরপর আমার সব ডিভাইস নিয়ে যাওয়ার পরে বলে যে ডিভাইস তোর হচ্ছে এগুলো সব ট্র্যাকিং হবে, তোর কোনো ইনফরমেশন নাই। কারণ মাহিনের সাথে সমস্ত টেক্সট ডিলিট করা ছিল, আর অন্যান্য বাকি ইম্পর্টেন্ট যেগুলো সবই ডিলিট করা ছিল, এরকম একদম। তো
ওরা পরে ওটাকে রিকভার করার জন্য নিয়ে যায়, বলে যে সব রিকভার হবে, এগুলো আমরা বের করে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোর সাথে আমরা আবার বলবো। এটা বলে ওরা চলে যায়। ওরা পরে 3-3.5 ঘন্টা পরে জুনিয়র যারা ছিল কেয়ারটেকার, ওরা আমাকে এসে বলে যে ভাই রিপোর্ট খুবই ভালো, আপনি টেনশন নিন না এইরকম বলে ওরা আমাকে মানে সাহস দেওয়া ট্রাই করতেছিলাম। আমার ওই অবস্থা দেখে আমি কাতরাতে ছিলাম, আমি একদম অবস্থা খারাপ ছিলাম। এবং অদ্ভুত একটা কথা হলো যে ওই রুমটাতে আমার চোখ বাঁধা অবস্থায় আমাকে চেয়ারে বসা রাখছে হ্যান্ডকাপ পরে, এরকম তো আমাকে এরকম ওই রুমে কেউ অনেকক্ষণ কেউ ছিল না। একটু পরে কেয়ারটেকার এসে বলতো যে ভাই সিসি ক্যামেরায় হচ্ছে স্যাররা দেখতেছে আপনি নড়াচড়া করতেছেন, এটা স্যাররা কিন্তু এসে আবার অ্যাটাক করবে। মানে জাস্ট আমি যদি এরকম ঘাড় আসে তো ওদের শর্ত যে এরকমই থাকবে, তুই আমি এরকমও করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা একটু নড়াচড়া করতে পারবো না এরকম। তো আমি দুপুরে পরে বুঝতে পারি নাই, ওরা জাস্ট আমাকে কিছুই বলে নাই, ওই রুমে রাখতেছিল। একটু পরে কেউ এসে একটা থাপ্পড় দিয়ে যাইতেছিল, কেউ এসে দেয়ালের সাথে লাগাই দিয়ে যাইতেছিল, এরকম একটা চলতেছিল। তবে একজন কেয়ারটেকার ছিল, ও ভালো মনে হয়েছে আমার কাছে। উনি বলতেছিল ভাই টেনশন নিন না, ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন বলে আশা করি। খবর খুবই ভালো। কিন্তু এই খবর ভালো বলতে যে আসলে দেশে একটা কিছু হয়ে যাচ্ছে, বিকালের দিকে যে আমাকে এই খবরটা দিচ্ছে আমি এটা বুঝতে পারিনি। আমি হয়তো ভাবছি হয়তো আমাকে ছাড়বে বা এরকম কিছু। তো বলতেছে এরপর শুধু বলে যে প্রসেসিং হচ্ছে, ছাড়তে সময় লাগবে। বিকালে বলে সন্ধ্যায় বলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ওরা রাতের আগে ছাড়ে না। রাতে এসে বলতেছে যে যেহেতু সকালে নিয়ে এসছে সকালের আগে ছাড়বেন। এবার সেই ওই একই চেয়ারে সেই 24টা ঘন্টা আমি সেম অবস্থায় ছিলাম। সেম অবস্থায় থাকার পরের দিন ভোরে হচ্ছে আমাকে দেওয়া হয়, ওই যে ফাঁসির আসামিদের যেরকম পুরো কাভার করা, ওই রকম হচ্ছে কাভার করে আমাকে গাড়িতে উঠায় হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে। আমার আগে হচ্ছে আর একটা মেয়েকে উঠাচ্ছিল, আমি একটা শব্দ পাইতেছিলাম, ওই মেয়েটা টর্চার সহ্য করতে পারেনি, আর ও অনেক চিল্লাইতেছিল এবং বমি ভাব এরকম বলতেছিল, আর বাকিরা ওকে গালাগালি করতেছিল যে বমি করবি না একদম, একে তো করে ফালায় রাখতে যাইতেছি। তো পরে হচ্ছে যে আমাকে গাড়িতে উঠানোর পরে আমাকে বলে যে যদি তোর 14 গোষ্ঠী বায়োডাটা আমাদের কাছে আছে, যদি বাইরে গিয়ে কি বলবি। ফার্স্টে ওরা বলে যে বাইরে গিয়ে বলবি যে ঢাকার বাইরে ঘুরতে গেছিলাম, তো এখন আসছি, এটা বলবো। পরে একটু পরে আবার আর একটা অফিসার টান দিয়ে নিয়ে একদম কাছে গিয়ে বলে যে তুই বলবি যে থানায় নিয়ে গেছিল, যেহেতু এলাকায় পুলিশের গাড়ি গেছিল, দেখছে পল্লবী থানার গাড়িও ছিল, 2টা কালো মাইক্রো ছিল। তো তুই বলবি যে থানায় নিয়ে গেছিল, কোন থানায় নিয়ে গেছিল আমরা জানি না, এটা বলে তুই বলবি। কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলিস তাহলে একদম তো 14 গোষ্ঠীর অবস্থা একদম খারাপ করে দেবে। এটা বলে ওরা আমাদের পূর্বাচলে ওইদিকে একদম ভোরের দিকে ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ 6 তারিখ একদম ভোরে সকালের দিকে।